মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনের আঁচ এবার ভারতের গায়ে। তাহলে কি এবার যুদ্ধে জড়াবে ভারতও? আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, ভারতের আয়োজিত একটি আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণকারী ইরানি যুদ্ধ জাহাজের উপর হামলা করেছে আমেরিকা। এই ঘটনা ঘটেছে ভারত মহাসাগরের বুকে, আর এই হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এই আবহে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার পোড়াবে ভারতকেও? দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা ভুলে গিয়ে কি এবার ভারতের মাটিতে আক্রমণ শানাবে তেহরান? সামগ্রিক পরিস্থিতিতে ভারত কি অবস্থান নিচ্ছে? অন্যদিকে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ফলে কি এবার মহা ফাঁপড়ে পড়েছে পাকিস্তান? আর মধ্যপ্রাচ্যের এই সংঘাতে এবার কি ময়দানে নামতে চলেছে রাশিয়া এবং চীন? কোন দিকে গড়াচ্ছে পরিস্থিতি? এই আবহে ভারতের ঠিক কি করা উচিত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। চারিদিকে যুদ্ধ রব, সকলের মনেই আশঙ্কা, এই বুঝি নতুন করে কোনো দেশ যুদ্ধে জড়িয়ে গেল। দেখুন, কোনো দেশেই সাধারণ মানুষেরা কিন্তু কখনোই কোনো যুদ্ধের পক্ষপাতী নয়, আমরাও নই। যুদ্ধ মানেই রক্তক্ষয়ী এক নৃশংস লড়াই, ক্ষমতার আস্ফালন আর মৃত্যুর মিছিল। তারপর অনাহার, দুর্ভিক্ষ, মহামারী, এসব তো রয়েছে। কিন্তু বিশ্বের ভূ রাজনৈতিক মঞ্চে যুদ্ধের ময়দানে সেন্টিমেন্ট দিয়ে কাজ হয় না, সেখানে আবেগের কোনো স্থানই নেই। আপনারা জানেন যে বর্তমানে ইরান, ইসরায়েল এবং আমেরিকার লড়াইয়ে অস্থির গোটা মধ্যপ্রাচ্য। আর এই অস্থিরতার ছোঁয়া এবার লাগতে পারে আমাদের দেশ অর্থাৎ ভারতেও। কারণ ইতিমধ্যেই বুধবার ভারতের আয়োজিত এক আন্তর্জাতিক নৌমহড়ায় অংশগ্রহণকারী ইরানি যুদ্ধজাহাজ IRINS ডেনার ওপর হামলা করেছে আমেরিকা। ইতিমধ্যেই পেন্টাগন থেকে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেইথ জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রথমবার টর্পেডো দিয়ে হামলা করে শত্রুপক্ষের কোনো জাহাজ ডুবিয়ে দিয়েছে আমেরিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত 87 জনের দেহ উদ্ধার করা গেছে। জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে 32 জনকে, কিন্তু এখনও প্রায় বহু মানুষ নিখোঁজ। বুধবারের ওই হামলাটি হয়েছিল একেবারে ভারত মহাসাগরের শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে। ইরানের বিদেশমন্ত্রী ইতিমধ্যেই দাবি করেছেন, মার্কিন টর্পেডো হানায় ডুবে যাওয়া রণতরীটি ছিল ভারতীয় নৌসেনার অতিথি। আর এখানেই প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন কি এবার পোড়াবে ভারতকেও? দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা ভুলে গিয়ে কি এবার ভারতের মাটিতে আক্রমণ শানাবে তেহরান? এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার যুদ্ধ সহ যাবতীয় যুদ্ধ নিয়ে শান্তির বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই দিল্লি থেকে তার বার্তা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কেবলমাত্র সামরিক সংঘাতের মাধ্যমে সমস্যার সমাধান হয় না। ইরান যুদ্ধের পাশাপাশি এদিন ইউক্রেন যুদ্ধ নিয়েও একই বার্তা দিয়েছেন মোদী। তারপরেও আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শ্রীলঙ্কার উপকূলের বেশ কাছে এই ঘটনা নিয়ে ভারতেরও বিশেষ চিন্তাভাবনা করা উচিত বলে মন্তব্য করেছেন দ্বীপ রাষ্ট্রের সাংসদ তথা শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজাপাকসের পুত্র নমল রাজাপাকসে। তবে হ্যাঁ, বিষয়টা শুধুমাত্র ভারতের জন্য নয়, বরং শ্রীলঙ্কার জন্য উদ্বেগের। তাছাড়া আপনাদেরকে এর আগে জানিয়েছিলাম যে এই যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবাননও। ইরানের পক্ষ নিয়েছে তারা। একদিকে ইসরায়েলি সেনার মুখপাত্র আভিশে আদারি জানিয়েছে, 24 ঘন্টার মধ্যে লেবাননে থাকা ইরানি রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মীদের দেশ ছাড়তে হবে, সেটা না হলে হামলা হবে দূতাবাসের ওপর। তার পাল্টা আবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল যদি লেবাননে থাকা ইরানের কূটনৈতিক ভবনে হামলা করে, তাহলে বিশ্বের সমস্ত দেশের ইসরায়েলি দূতাবাস তাদের নিশানায় থাকবে। বিশ্বজুড়ে তারা হামলা চালাবে, আর বিপদ বাড়ছে সেখানটাতেই। কারণ আপনারা জানেন যে ভারতেও রয়েছে ইসরায়েলের দূতাবাস। আপনাদের জানিয়ে রাখি যে ভারত এবং ইসরায়েলের মধ্যে 1992 সালের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দিল্লিতে এই দূতাবাসটি চালু করা হয়। মুম্বাই এবং বেঙ্গালুরুতে ইসরায়েলের কনসুলেট জেনারেলের অফিসও রয়েছে। এছাড়াও কলকাতায় একটি অনারারি কনসুলেট অফিসও রয়েছে। বর্তমানে নয়াদিল্লিতে ইসরায়েলের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত অবস্থায় রয়েছেন রুভেন আজার। এই দূতাবাসে প্রায় 200 জন কর্মী রয়েছেন।
ফলে সেখানেও কি তেহরান হামলা চালাতে পারে? যদিও নিজের বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র শেকারচি পরিষ্কার বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল ছাড়া কোনো দেশের প্রতি ইরানের শত্রুতা নেই। তারপরেও তো আমেরিকা আর ইসরায়েলকে শায়েস্তা করতে বহুমুখী হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে ভারতের বুকে হামলা চালানোর একটা আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। যদিও আপনারা জানেন যে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। তেলের লেনদেন থেকে চাবাহার বন্দরের মতন গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প কিন্তু দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার প্রমাণ। আর এই পরিস্থিতিতে ইরানের একটি রণতরী যদি ভারতের খুব কাছাকাছি এলাকায় হামলার শিকার হয়, তাহলে তেহরানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত সে বিষয়ে ইতিমধ্যেই নানান জল্পনা শুরু হয়েছে। যদিও ভারতের জলসীমায় হামলার ঘটনাটি ঘটেনি, কারণ ঘটনাটি যদি সত্যিই ভারতের মহড়া শেষ করে ফেরার পথে ঘটে থাকে, তাহলে সেটি ভারতের জলসীমার একেবারে বাইরে আন্তর্জাতিক সমুদ্র সীমায় হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ভারত সরাসরি এই ঘটনার সঙ্গে কিন্তু যুক্ত নয়, বরং দিল্লি পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে এবং অপ্রয়োজনীয় উত্তেজনা বাড়াতে চাইছে না। এই অবস্থানটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি বড় দায়িত্বশীল শক্তির পরিচয় দেয়। তবুও আন্তর্জাতিক কূটনীতিতে নিরাপত্তা অনেক সময় নিজেই একটি বার্তা হয়ে দাঁড়ায়। অন্যদিকে আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরে ইরানের দক্ষিণ উপকূলে চাবাহার প্রকল্পের জন্য প্রতি বছর 100 কোটি টাকা করে বরাদ্দ করা হতো ভারতের বাজেটে। তবে ভারতের সাম্প্রতিক বাজেটে চাবাহার বন্দর প্রকল্পের জন্য কোনো আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়নি। আপনারা অনেকেই জানেন যে চাবাহার বন্দর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, কারণ এর মাধ্যমে পাকিস্তানকে এড়িয়ে সরাসরি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ স্থাপন করা সম্ভব। কিন্তু তারপরেও ভারতের এই পদক্ষেপ অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থির পরিস্থিতির কথা আগাম ভেবেই কিছুটা সতর্ক আর্থিক পরিকল্পনা করেছে ভারত। অর্থাৎ ভবিষ্যতে যদি ওই অঞ্চলে বড় সংঘর্ষ শুরু হয়, তাহলে তার সম্ভাব্য প্রভাব বিবেচনা করেই কি দিল্লি বিকল্প কৌশল নিয়ে ভেবেছে। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জ্বালানি নিরাপত্তা। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। সেখানে উত্তেজনা বাড়লে তার প্রভাব বিশ্বজুড়ে পড়বে। এদিকে ইউক্রেন যুদ্ধের পর থেকেই ভারত রাশিয়ার কাছ থেকে কিন্তু ভর্তুকিতে তেল কিনছে। যদিও এই নিয়ে পশ্চিমা দেশগুলোর আবার চাপও রয়েছে, কিন্তু ভারতের নীতির মূল ভিত্তি সবসময় ছিল ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। ফলে যদি জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে হয়, তাহলে দিল্লি যে বাস্তববাদী সিদ্ধান্ত নেবে তা বলাই যায়। এই কারণেই অনেক বিশেষজ্ঞ কিন্তু মনে করছেন ভারত ভবিষ্যতেও নিজের কৌশলগত স্বাধীনতা বজায় রাখবে এবং প্রয়োজনে বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে। সব মিলিয়ে শ্রীলঙ্কার কাছাকাছি একটি ইরানি যুদ্ধজাহাজের ওপর হামলার ঘটনাটি আপাত দৃষ্টিতে যতটা নাটকীয় মনে হচ্ছে, বাস্তবে তার রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব আরও বড় হতে পারে। তবে এখানেই ভারতের কৌশলগত শক্তি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে, কারণ ভারত সরাসরি কোনো সংঘাতে অংশ না হয়ে পরিস্থিতিকে ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে এবং নিজের দীর্ঘমেয়াদী স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু যদি ইরান হামলা করে, সেক্ষেত্রে পরিস্থিতি কোন খাতে বইবে? অন্যদিকে সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে ঠিক কতখানি চাপের মুখে পড়েছে এখন পাকিস্তান, উঠছে সেই প্রশ্নটাও। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির পক্ষেই বার্তা দিয়েছেন। এই মুহূর্তে একদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রাখা, অন্যদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রাখা এবং একই সঙ্গে আবার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এই তিনটি দিকের ভারসাম্য রক্ষা করাই এখন ভারতের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক রাজনীতির জটিল খেলায় অনেক সময় দ্রুত প্রতিক্রিয়া নয়, বরং ধৈর্য এবং কৌশল সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। যদিও কেন্দ্রের বিরোধী দল সেসব মানতে নারাজ, তবে এই মুহূর্তে তাড়াহুড়ো করা মানেই কিন্তু বিপদ। একই সঙ্গে ওয়াকিবহল মহলের মতে রাজনৈতিক বিরোধিতা বা ব্যক্তিকেন্দ্রিক বিরোধিতা যেন দেশের বিরোধিতার পর্যায়ে না পৌঁছে যায়, সেটা কিন্তু লক্ষ্য রাখা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। কারণ সময় এখন মোটেও ভালো নয়। ভারত যদি কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যায়, তখন তার আগুনে পুড়তে হবে দলমত নির্বিশেষে সকলকেই।
মনে রাখতে হবে, আজকের বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বড় বার্তাটি আসে উচ্চ স্বরে বলা কথায় নয়, বরং শান্তির বার্তার মাধ্যমেই। আর বর্তমান পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক সেই ধরনের একটি পরিণত এবং দায়িত্বশীল কূটনৈতিক ইঙ্গিতই দিচ্ছে, যেখানে আবেগ নয় বরং বাস্তবতা এবং জাতীয় স্বার্থই শেষ পর্যন্ত সিদ্ধান্তের মূল ভিত্তি। এই যেমন পাশের দেশটিকে দেখুন না, মানে পাকিস্তান। যুদ্ধের আবহে ঘরের বাইরে একেবারে চাপের মুখে পড়েছে শরীফ মুনিরদের ওই দেশ। কারণ গত শনিবার যুদ্ধের প্রথম দিনেই আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইর। আর তারপরেই পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটে হামলা, বিক্ষোভ, মৃত্যু মিলিয়ে একেবারে ধুন্ধুমার অবস্থা। তার মধ্যে আবার আফগানিস্তানের সঙ্গেও যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। আফগান সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্রের দাবি, গত 5 দিনে পাকিস্তানের সেনাবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের কথায় অন্তত 150 জন পাকিস্তানি সেনা নিহত এবং প্রায় 200 জন গুরুতর জখম হয়েছেন। পাশাপাশি সীমান্তের 40টি পোস্ট দখল এবং ধ্বংসের দাবিও করা হচ্ছে। আফগান সীমান্ত বাহিনীর মুখপাত্র আবিদুল্লাহ উকার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তালিবানপন্থী আফগান প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের যে কোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। আবার অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আঘাত এনেছে সৌদি আরবের ওপর। এই সৌদির সঙ্গেই পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, যার ফলেই মরা পাকিস্তানের ওপর এখন ঝুলছে খাঁড়া। কারণ ওই চুক্তি অনুযায়ী তৃতীয় কোনো দেশ যদি সৌদি বা পাকিস্তানের মধ্যে কোনো একটি দেশে হামলা করে, তাহলে অন্য দেশটি তার নিজের দেশের ওপর হামলা বলেই তা মেনে নেবে। তাহলে কি এবার সেই চুক্তি অনুযায়ী সৌদির হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? দেখুন, এ বিষয়ে ইতিমধ্যেই পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইরানকে ইতিমধ্যে সতর্ক করেছেন তারা। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র বর্ষণে নিষেধ করেছেন। তাহলে কি যুদ্ধে যুক্ত হওয়ার ইঙ্গিত দিল পাকিস্তান? তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে ইতিমধ্যেই সৌদি আরবে সেনা পাঠিয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, নিজেদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও তুলে দিয়েছে তাদের হাতে। পাশাপাশি পাকিস্তানি বায়ুসেনার LY-80, FM-90 আনজা সিরিজের স্বল্প এবং মাঝারি দূরত্বের ক্ষেপণাস্ত্র নিয়েও নাকি পাক সেনারা প্রস্তুত রয়েছে বলেই খবর। আর এই সব কিছুর তত্ত্বাবধানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ, যিনি বর্তমানে 43টি মুসলিম দেশের সামরিক জোটের প্রধান হিসেবে রিয়াদে অবস্থান করছেন। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, 1 মার্চই পাকিস্তানি বায়ুসেনার দুটো IL-78 MP এয়ার ট্যাঙ্কার, রসদ পরিবাহী বিমান R-11-003, R-09-001 নূর খান বায়ুসেনা ঘাঁটি থেকে করাচি সরিয়ে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে রিয়াদে সেনা, প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম পৌঁছচ্ছে বলেই খবর। তাছাড়াও পাকিস্তানের নিজের ভাড়ারে এখন টান পড়ার আশঙ্কায় জ্বালানি সুরক্ষায় তারা এখন দেশ জুড়ে ওয়ার্ক ফ্রম হোম নীতি চালুর কথা ভাবছে। তবে এই চুক্তির সবচেয়ে বিতর্কিত অংশ হলো সেই সন্দেহ যে পাকিস্তান হয়তো সৌদি আরবকে তার পরমাণু ছাতার আওতায় আনার সুযোগ দিয়েছে, কারণ পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ, আর সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এবং প্রভাবশালী রাষ্ট্র। ফলে যদি সত্যি এমন কোনো নিরাপত্তা ব্যবস্থা কার্যকর হয়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যের ওপরেও কিন্তু পড়তে পারে। বিশ্লেষকদের মতে এর অর্থ দাঁড়াতে পারে, একটি পরমাণু অস্ত্রধারী মুসলিম দেশ তার নিরাপত্তা কাঠামোকে প্রসারিত করে আরেকটি অপরমাণু মিত্র দেশের সুরক্ষার দায়িত্ব আংশিকভাবে নিচ্ছে। যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে কখনো বলেনি যে তারা সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দেবে, তবুও এই চুক্তিটির প্রেক্ষাপট এবং পরবর্তী মন্তব্যগুলো আন্তর্জাতিক মহলে নতুন প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে। তাছাড়া আবার রাষ্ট্রপুঞ্জের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বা TPNW, যে মানবিক যুক্তির ভিত্তিতে পারমাণবিক অস্ত্রকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে, এই ধরনের নিরাপত্তা চুক্তি সেই ধারণাকেও দুর্বল করতে পারে বলেই মনে করছেন অনেকে। ফলে এই প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর ওপর কী প্রভাব ফেলবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আর সব মিলিয়ে
এই মুহূর্তে বেজায় চাপে পাকিস্তান। এছাড়াও একদিকে খামেনির মৃত্যুতে শোক জ্ঞাপন করছে তারা, আবার অন্যদিকে নিজেদের দেশে ইরানপন্থী আন্দোলনকারীদের উপর গুলি চালাচ্ছে। পাকিস্তানের এই দ্বিচারিতা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু করেছে। বিশ্বজুড়ে এই টালমাটাল পরিস্থিতিতে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার তীব্র সমালোচনা করেছে রাশিয়া এবং চীন। বেজিং অবিলম্বেই সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে। দেখুন, গত বছর মার্চেই যখন বেজিংয়ে চীন, রাশিয়া এবং ইরানের বৈঠক হয়েছিল, তখনই একতরফা অন্যায় সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে একমত হয়েছিল রাশিয়া এবং চীন। শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইরানের পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সম্মান করা উচিত বলেও জানিয়েছিল তারা। সাম্প্রতিক পরিস্থিতিতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষার লড়াইকে সমর্থন করেন। চীন বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে দাঁড়িয়ে রয়েছে। রাশিয়া এবং চীন এই দুই দেশই ইরানকে জোরালো কূটনৈতিক সমর্থন দিলেও সরাসরি যুদ্ধে জড়ানো বা তাৎক্ষণিক সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে তারা এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলছে। তাহলে কি নেপথ্যে থেকেই আমেরিকার বিরুদ্ধে গোপন চাল চীন এবং রাশিয়ার? কারণ ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে মার্কিন এবং ইসরায়েলি হামলা নিয়ে ইরানকে কিন্তু সতর্ক করছে রাশিয়াও। তেহরানকে ক্রেমলিন কিন্তু জানিয়েছে বুশেহরের পরমাণু কেন্দ্রে বারবার হামলা চালানোর চেষ্টা করছে আমেরিকা এবং ইসরায়েলের সেনা। সব মিলিয়ে ইরানের মাথায় যে চীন, রাশিয়ার হাত রয়েছে সেটা একেবারেই উড়িয়ে দেওয়া কিন্তু যাচ্ছে না। এই আবহে আবার শোনা যাচ্ছে পরমাণু বোমা বহনে সক্ষম অন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইল মিনিটম্যান 3 পরীক্ষা করেছে আমেরিকা। জানা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমাকে নিশ্চিহ্ন করে দেওয়া পরমাণু বোমা লিটল বয়ের তুলনায় 20 গুণ বেশি শক্তিশালী পরমাণু বোমা বহনে সক্ষম এই মিসাইলটি। প্রশ্ন উঠছে, এই অবস্থায় মার্কিন পারমাণবিক আস্ফালন রুটিন পরীক্ষা নাকি প্রচ্ছন্ন হুঁশিয়ারি? যদি পারমাণবিক আস্ফালন হয় তাহলে আগামী দিনে বিশ্বজুড়ে যে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে তার বলার অপেক্ষা রাখে না। তেমনটা না হোক, এটাই আমরা আশা রাখি। আর এই অবস্থায় চরম সতর্কতা অবলম্বন করতে হবে ভারতকে। প্রস্তুত থাকতে হবে সব রকম পরিস্থিতির জন্য। ঝড় থামুক, পৃথিবী শান্ত হোক, এটাই আমাদের প্রার্থনা। আজ এই পর্যন্তই। নমস্কার।